ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে এনটিভির এই পাক্ষিক লাইভ অনুষ্ঠানে স্বাগতম, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড ট্যাক্স ইনসাইট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমাদের সাথেই থাকবেন। আমরা আজকে বিএটি, এটা কমপ্লায়েন্স এবং ইনভেস্টিগেশন নিয়ে আলোচনা করব মেইনলি। তো আমাদের এই অনুষ্ঠান আপনারা যারা দেখেন আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক যে ট্যাক্স আপডেট আছে, বিজনেস যে ইস্যুগুলি আছে আমাদের বিজনেসম্যানরা আমাদের কমিউনিটিতে ফেস করেন, এগুলি নিয়ে ডিসকাস করি এবং চেষ্টা করি তাদেরকে যে আপডেট ইনফরমেশনগুলি আছে সেগুলি নলেজ শেয়ার করতে, যাতে আপনারা উপকৃত হন। তবে এখানে একটা ডিসক্লেমার হলো যে আমাদের অনুষ্ঠানে আমরা যা কিছুই ডিসকাস করি না কেন, এগুলি জেনারেল ডিসকাশন। প্রত্যেকটা বিজনেসের, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ট্যাক্স এবং বিজনেস ডিসিশনগুলি ডিফারেন্ট। আপনারা সবসময় আপনাদের ডিসিশনগুলি প্রফেশনাল অ্যাডভাইস নেবেন, এটাই আমাদের সাজেশন। তো আমাদের সাথে আজকে আমাদের এই প্রোগ্রামে ডিসকাস করার জন্য পরবর্তী 1 ঘন্টা থাকবেন দুইজন গেস্ট। আমার ডান পাশে আছেন আলী ভাই। আলী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দহির ভাই। আলী ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। তো থ্যাংক ইউ। আলী ভাই উনি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, একজন কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট। উনি আমাদের টিপাস দ্য প্রফেশনাল অ্যাকাউন্টিং সোসাইটি, এই সংগঠনের ফাউন্ডিং মেম্বারও। থ্যাংক ইউ আলী ভাই। থ্যাংক ইউ দহির ভাই। আমার বাম পাশে আছেন কামরুল আজিজ ভাই। কামরুল আজিজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ দবির ভাই, আপনি আগেও এসেছিলেন আমাদের প্রোগ্রামে, আবার অনেকদিন পরে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটেশন এগেইন। তো আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতে চান, আপনি অনেকদিন পরে আসছেন। না, আমি বলবো যে সবাই দেখার জন্য, দেখা যাক আমরা কোথায় কতটুকু আলোচনা করতে পারি। আশা করি আমরা দর্শকরা উপকৃত হবে এখান থেকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে। জি থ্যাংক ইউ। জি দর্শক, কামরুল আজিজ ভাই নিজের প্র্যাকটিস আছে আমাদের কমিউনিটিতে। উনি প্র্যাকটিসের মাধ্যমে আমাদের কমিউনিটির বিজনেসম্যানদের, এসএমইদের সার্ভিস করেন। উনিও একজন প্রফেশনাল অ্যাকাউন্টিং সোসাইটির ফাউন্ডিং মেম্বার। তো আজকে আমরা আসলে বিএটি নিয়ে ডিসকাশন করব দর্শক। তো বিএটি আসলে এমন একটা ট্যাক্স, এটা সবাই এফেক্ট হয়। আসলে আপনি যদি চিন্তা করেন যে আপনি 1 কাপ কফি কিনবেন, আপনি কস্তাতে গেলেন, আপনাকে বিএটি চার্জ করবে। আবার যদি একজন মিলিয়নিয়ার যায়, তাকেও বিএটি চার্জ করবে। আবার যে লোকটা হয়তো আপনার কাছ থেকে 10 পাউন্ড নিল, সে কিছু খাবে, কস্তাতে গেল, তাকেও কিন্তু বিএটি চার্জ করবে। কস্তার যে কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, উনি চিন্তা করবে না যে পোর রিচ বা কিছু না, বিএটি সবার জন্য একরকম। হ্যাঁ, আর বিএটিটা আসলে খুবই ইম্পর্টেন্ট ট্যাক্স আমাদের বিজনেসম্যানদের জন্য, কেননা এটা আসলে প্রতিটি কোয়ার্টারই এটা রিপোর্টিং আছে। তো আসলে কমপ্লায়েন্স অনেক ইম্পর্টেন্ট এবং বিএটির অনেকগুলি ইস্যু থাকে। এই কমপ্লায়েন্সগুলি না মেনে চললে, রেকর্ড কিপিং ঠিক মতো না থাকলে ইনভেস্টিগেশন ট্রিগার করে এবং আপনার ইনভেস্টিগেশন হতে পারে। সেক্ষেত্রে ইনভেস্টিগেশন যাতে না হয়, প্রোয়েক্টিভ কীভাবে আপনারা থাকবেন, এই ব্যাপারে আমরা আলাপ করব। তো তার আগে আমরা একটু বিএটি রেজিস্ট্রেশন কে করবে, কেন করবে, এগুলি একটু জানতে চাই। তো আলী ভাই, বিএটি তো আমি যেটা বললাম যে বিএটি কিন্তু আসলে প্রায় 180 বিলিয়ন পাউন্ড বিএটি লাস্ট ট্যাক্স ইয়ারে গভর্নমেন্ট রেভিনিউ হয়েছে। তো এটা মনে হয় 3rd হাইয়েস্ট গভর্নমেন্ট রেভিনিউ আফটার ইনকাম ট্যাক্স অ্যান্ড ন্যাশনাল ইন্স্যুরেন্স। জি, এবং এটা কিন্তু আমি যেভাবে দেখি এটা হলো সলিড মানি, কেন 20% জাস্ট আমাদের পকেট থেকে যাচ্ছে। বিএটি হতো এন্ড ইউজাররা দেয়। এখন একটা বিজনেসম্যান, আমি বিজনেস শুরু করলাম, আমার তো হয়তো সাথে সাথেই বিএটি রেজিস্ট্রেশন করতে হবে না। এখন বিএটি রেজিস্ট্রেশনের অনেকগুলি রিকোয়ারমেন্ট থাকে, একটা হচ্ছে যে কম্পালসারি, একটা হচ্ছে ভলেন্টারিলি। তো আমরা ভলেন্টারিলি একটু পরে ডিসকাস করব, কিন্তু কম্পালসারিটা কখন ট্রিগার করে এবং ট্রিগার করলে কি করতে হবে, এ ব্যাপারে যদি একটু দর্শকদের বলছেন। থ্যাংক ইউ দবির ভাই, সুন্দর কোশ্চেন। এখন ব্যবসা শুরু করার পরে অনেকেরই অনেক ধারণা থাকে না, এটা শুধু ভিএটি না, ওরা আরও অনেক কিছু কমপ্লায়েন্স আছে, অনেক এগুলা মেনটেন করতে হয়। তো ভিএটিটা আপনার খেয়াল রাখতে হবে যে আপনার যে রেভিনিউ আসতেছে, উইকলি বেসিসে খেয়াল রাখবেন যে কত রেভিনিউ আসতেছে। তো এনি 12 মান্থসে এটা বসন না যে আমি এই বছরের শুরুতে ধরেন জানুয়ারির 1 তারিখে রেজিস্ট্রেশন করলাম, 31শে ডিসেম্বর পর্যন্ত আমার কত ইনকাম হলো সেটার বেসিস না, আসলে 13 মাস, যেমন 12 মাসের মধ্যে যদি আপনি 90,000 পাউন্ড ইনকাম করে ফেলেন, তাহলে আপনাকে ভিএটি রেজিস্ট্রেশন করতেই হবে, এটা বাধ্যতামূলক। এবং যেই দিন আপনি এটা রিচ করবেন, সেই ডেট থেকে 30 দিনের মধ্যে আপনাকে নোটিফাই করতে হবে এইচএম রেভিনিউকে যে আপনি লেটেস্ট 30 দিনের মধ্যে, আপনি করবেন তো ইমিডিয়েটলি, বা লেটেস্ট 30 দিনের মধ্যে আপনি জানাতে হবে যে ইউ হ্যাভ ক্রস দ্য থ্রেশহোল্ড, এবং আপনি ভিএটি রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। এটা খুব সিম্পল অ্যাপ্লিকেশন প্রসেস, কোনো হার্ড কিছু না। আর যদি আপনি কঠিন পান এটা, তাহলে আপনার অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন, যারা ভালো জানে তারা সুন্দরভাবে আপনার এটা ফিল আপ করে দেবে, যাতে কোনো ভুল না হয়। জি, এটা হচ্ছে প্রাথমিক প্রসেস। জি,
এখন আমার একটা সাপ্লিমেন্টারি কোয়েরি এখানে থাকে, আপনি যেটা বলছেন যে 12 মাস, এখন মনে করেন আমি জানুয়ারি মাসে বিজনেস শুরু করছি, আমার খুব ভালো যাচ্ছে, 3-4 মাসের মধ্যে কিন্তু আমার 90,000 হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ওই 3-4 মাসের পরেই করতে হবে, এটার উপর না যে আমি এই জন্য ট্র্যাকিং করতে হবে, ট্র্যাকিং আপনার প্রতি মাসেই যদি 90,000 আপনি আগেই রিচ করে ফেলেন, আপনি এমনকি 90,000 পৌঁছানো না, টেন্ডেন্সি যদি 90,000-এ যাওয়ার সম্ভাবনা থাকে, যে আপনার বর্তমান পরপর ধরেন 6 সপ্তাহের ব্যবসায় 60,000 টাকা চলে আসছে, আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন, কারণ আপনি ডেফিনেটলি ক্রস করে যাবেন থ্রেশহোল্ড। তো টেন্ডেন্সি যদি সেখানে থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, এটাই স্বাভাবিক। তো এখন যদি মনে করেন আমাদের কমিউনিটিতে বা আমরা যেরকম বিভিন্ন প্র্যাকটিসে দেখি, অনেক সময় আসে আপনাদের যে দেখি যে রেজিস্ট্রেশন করে নাই, থ্রেশহোল্ড কিন্তু 6 মাস 1 বছর আগে হয়ে গেছে, তো এই ক্ষেত্রে রিস্কটা কি? রিস্কটা হচ্ছে যদি এইচএম রেভিনিউ যেটা করবে, আপনি ধরেন একটা পর্যায়ে এসে তো রেজিস্ট্রেশন আপনার করতেই হবে, আপনি এটা থেকে ছাড়া পাবেন না, কিন্তু গভর্নমেন্ট তখন করবে কি, রোল ব্যাক করবে, মানে একেবারে যেই সময় থেকে আপনার ভিএটি রেজিস্টার্ড হওয়া উচিত ছিল রোল ব্যাক করবে, সেই সময় থেকে ভিএটিটা চার্জ করবে আপনাকে, আপনার পরবর্তী অ্যাকাউন্টেন্ট এটা হিসাব করে জমা দিবে, সম্পূর্ণটা একসাথে লায়াবিলিটি আসবে, প্লাস ইন্টারেস্ট চার্জ করবে, প্লাস পেনাল্টিও চার্জ করতে পারবে আপনাকে। দ্যাট মিন্স ইটস এ ডিজাস্টার। এটা এবং আপনি ব্যাড রেকর্ডে থাকবেন, এটা তো আর বলার রাখে, এটা ক্রেডিট স্কোরও ইফেক্ট করে ইদানিং। এবং সবচেয়ে বড় কথা হইলো, আমি কিন্তু আসলে আমার কাস্টমারের বিএটি চার্জ করি নেই, আমি মনে করছি যে আমি করবো না, তার কাস্টমার আমি তো বিএটি ছাড়া চার্জ করতে পারবো না, সেক্ষেত্রে এটা আমার পকেট থেকে গেল। হ্যাঁ, পকেট থেকে যাবে, কারণ এটা ডিজাস্টার এই জন্যই যে ওই 20% আপনার পকেট থেকে বুঝাই দিতে হবে, কারণ হচ্ছে এটা আপনার নেগলিজেন্স ডাইরেক্টর হিসেবে। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু ট্র্যাক দ্যাট হোয়েন ইউ রিচ দ্যাট ভিএটি থ্রেশহোল্ড। খুবই সেনসিটিভ, ভিএটিটা এত সেনসিটিভ যে আমি মনে করি আপনার বিজনেসের প্রথম দিন থেকেই ট্র্যাক রাখা উচিত, কিভাবে যাচ্ছে ব্যবসা, কত, এটা একজন ব্যবসায়ী হিসেবে এমনিতেই উচিত খেয়াল রাখা। একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংকে একটু ইগনোর করি, আমরা আসলে আমাদের কমিউনিটিতে মানে যেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা করে না, কিন্তু আসলে বিএটিটাকে যদি আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাথে অ্যাটাচ করে কন্ট্রোল করেন, মনিটর করেন, এখানে কিন্তু অনেকগুলি পজিটিভ ডিসিশন মেকিংও আসবে, আপনার কন্ট্রোল, আপনি কিভাবে রেভিনিউ বাড়াবেন, কস্ট কন্ট্রোল করবেন। দবির ভাই, এখানে যে সমস্যাটা আমরা দেখি আর কি, অধিকাংশ ব্যবসাগুলা নিজেদেরকে খুব ছোট মনে করে, ছোট ব্যবসা, ওরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট তৈরি করাটা প্রথমত একটা বড় অংশের এই ধারণাই নেই যে এটা করা যায়, করা উচিত, আর যাদের কিছুটা ধারণা আছে তারা তখন চিন্তা করে আমি ছোট ব্যবসা, আমি ছোট, সেটা করতে গেলে খরচ বাড়বে। আপনি হয়তো ধরেন 2,000 পাউন্ড বছরে অ্যাকাউন্টেন্টের ফিস বাঁচাবেন, কিন্তু আপনার পেনাল্টি হয়ে যাবে 20-30,000 পাউন্ড, আপনার ইন্টারেস্ট চার্জ আসবে, আপনি একটা ব্যাড লিস্টে থাকবেন, ক্রেডিট স্কোর খারাপ হয়ে যাবে, কোম্পানির ক্রেডিট স্কোর লিঙ্ক টু দ্য ডাইরেক্টর। তো এই জিনিসগুলো আসলে এমন হইতে পারে যে সে আপনার ভিএটি জমে গেল 2-3 বছর, আপনি জানলেন না, লায়াবিলিটিটা অনেক বড় আসলো, আপনি পারলেন না, আপনার কোম্পানি ইনসলভেন্সিতে গেল এবং ধরেন কোর্ট ফাইন করলো আপনাকে গিলটি, আপনাকে ডিসকোয়ালিফাইড করবে, আপনি ব্যবসায়ী করতে পারবেন না। তো এই কনসিকোয়েন্সেসগুলো আসলে বোঝা উচিত, ভিএটি ভেরি সেন্সিটিভ, টেক ইট সিরিয়াস। থ্যাংক ইউ আলী ভাই। তো প্রিয় দর্শক, আপনারা আলোচনা থেকে বুঝলেন যে আপনি যদি বিএটি রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড যে রিকোয়ারমেন্ট আছে ওটা রিচ করেন, টেক ইট সিরিয়াসলি, বিকজ এটা যদি আপনি ইগনোর করেন, আপনি ফাইন্যান্সিয়ালি আপনার কিন্তু অনেক বার্ডেনসাম হবে গোয়িং ফরওয়ার্ড, এবং দ্যার ইজ নো হিডেন প্লেসে আপনি হাইড করতে পারবেন না এটা আসলে। তো আপনাদের যদি কোনো বিএটি রিলেটেড প্রশ্ন থাকে, আমাদের যে টেলিফোন নাম্বারটা স্ক্রিনে আছে, এই নাম্বারে আপনারা ফোন করে আমাদের গেস্টের সাথে কথা বলতে পারবেন। আমাদের মনে একটা প্রশ্ন আছে, ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোহাম্মদ শফিকুল আলম, কুলাইট বান্দি থেকে। ভালো আছেন ভাইয়া? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। বিএটি সম্বন্ধে কিছু বলতে পারবো? জি, আপনার প্রশ্নটা বলেন। জি বলেন। আচ্ছা, আমার বয়স যে সময় 19 আছিল, আমি গড়ের মালিক হয়ে গেছিলাম। হ্যালো, জি। আচ্ছা, আমার বয়স যে সময় 19 আছিল, আমি এই সময় গড়ের মালিক হয়ে গেছিলাম। যখন আমার বয়স 54, আমি এখন কইলাম যে বিএটি ফার্স্ট টাইম ইউনাইটেড কিংডম ফাউন্ডেড ইসে 1 এপ্রিল 1973। আচ্ছা, আমি এক জায়গায় যে সময় 19 বছর আসলে আমি আমার প্ল্যান জানি, এখানে বিএটি নাই, কোনো রেস্টুরেন্টও বিএটি নাই, যে লাগে আমার লোকে একটা বড় মিলতেছে, আজকে 24 বছর ধরে এখন আমি কোনো খামো না, খামো একদম না ওটার হাতিয়ে যে আমার এই নিজস্ব তাহলে নাই। যে আপনার প্রশ্নটা কি? আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্নটা হইল যে ব্যাংকে আমারে হলো যে তুমি 15 বছরের দায় বোন নিচ্ছিলে, মানে তোমার 15 বছর গেছে কি নতুন ভাবে মর্গেজ হলো আমরা লোকে, তুমি
ডিয়ার ভিউয়ার্স, আমাদের আসলে আজকের ডিসকাশন বিএটি নিয়ে। আপনাদের যদি বিএটি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তবে বলেন আর কি। থ্যাংক ইউ। একটা নেক্সট কল আছে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি আপনার প্রশ্নটা বলেন। হ্যালো, ঠিক আছে, আমার ভিউয়ার্স আমরা ড্রপ করে ফেলেছি। আপনি আবার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। তো কামরুল ভাই, তো আমরা তো বিএটি যেটা কম্পালসারি রেজিস্ট্রেশন নিয়ে কথা বললো, এখানে যে এক্সপিরিয়েন্সটা আলী ভাই শেয়ার করলো যে অনেকে আসলে যে কম্পালসারি রেজিস্ট্রেশনের যে লিমিটটা যখন রিচ করে ওইটা ইগনোর করে, অ্যান্ড ইগনোর করার কনসিকুয়েন্সটা আলী ভাই কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা দিল। তো আপনার এক্সপিরিয়েন্সটা কীরকম আপনার ক্লায়েন্টের সাথে? হ্যাঁ, এই যে আলী ভাই যেটা বললো এটা এই এক্স্যাক্টলি এই জিনিসটা, ধরেন আপনি ইগনোর করলেন তো 9 মাস 7 মাস, কারণ নর্মালি আমরা অ্যাকাউন্ট প্রিপারেশন করি ইয়ার এন্ড থেকে আরও 9 মাস পরে। জি, ধরেন আপনি 10 নম্বর মাসে আপনি হিট করে ফেলছেন, কিন্তু আপনি অ্যাকাউন্টেন্টের কাছে গেছেন হলো 19 মাস পরে। জি, তাহলে এই যে 10-11 মাস গেছে, এখানে কিন্তু ধরেন আপনার আরও এনাদার 100,000 এসে পড়ছে। যখন আপনি বিএটি রেজিস্টার্ড করবেন তখন কিন্তু আপনাকে ওই 10th মান্থে করতে হবে। আর তখন যদি আপনি বিএটিটা ক্যালকুলেশন করেন দেখা যাবে যে 30-40,000 লাইবিলিটি চলে আসছে। আর তখনই আমাদের মতো এসএমই যারা ছোট প্রতিষ্ঠান আছে তাদের কাছে এই যে 40,000, এই যে তাদের বিগ হিউজ ক্যাশ ফ্লো ক্রাইসিস, বিগ হিউজ, মানে মানুষের মাথা মানে খারাপ অবস্থা। সেই বিজনেস কি 40,000 কিভাবে ব্যাংক্রাপসি করবে, না বিজনেস রান করবে, না সে কি করবে, সে ইয়েতে পড়ে যায়। এই জন্যই ইয়াবাই যেটা বলছে, আলিবাই যেটা বলছে, পারলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট করা উচিত এভরি কোয়ার্টারে, জি, অ্যাটলিস্ট এভরি কোয়ার্টারে, না হলে সামহাও আপনাকে ট্রেস করতে হবে। হ্যাঁ, যদি ওই 10 নাম্বার মাসে যদি সে বুঝতে পারতো যে আমি হিট করছি, তখন তার ওইটা গায়ে লাগতো না। আর সেকেন্ড থিং, আরেকটা যে জিনিসটা বলছে যে আপনি যদি মিস করেন ডেডলাইন, ধরেন কিছু কাস্টমার আছে, ধরেন আপনি একটা বারবার সব করতেছেন, আপনি তো জানেন না আপনি বিইটি রেজিস্টার্ড, কিন্তু যখন আপনি রেজিস্টার্ড করবেন তখন কিন্তু আপনাকে ওই আপনার পকেট থেকেই বিইটি দিতে হবে, কিন্তু বিইটিটা কিন্তু সেলসের পরে চার্জ করবেন মান্থ 10 থেকে। তখন ওই আপনি তো আপনার ক্লায়েন্টের কাছে চার্জ করছেন না, কারণ আপনি জানেন না, আপনার বিইটি নাম্বার ছিল না। জি, জি। তখন এই যে আপনি ডাবল করতেছেন, আপনি একদিকে আপনার ক্যাশ ফ্লো একটা হিউজ বার্ডেন চলে আসবে এট ওয়ান সার্টেন পয়েন্টে, আর সেকেন্ড হচ্ছে যে আপনি এই টাকাটা আপনার পরে কারো কাছে নিতে পারবেন না, নিজের পকেট থেকে দিতে হবে, কারণ ওই কাস্টমারটা আপনি খুঁজে পাবেন না, তো দিবেও না, খুঁজে দিবে না। তো এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে ট্রেস করা আপনার নিজের সাথে, কারোর জন্য না। আপনি এটা যে আপনি বলছেন যে হাইড করার কোনো চান্স নাই, বিএটি এমন একটা জিনিস, এটা থেকে আপনি মুক্তি পাবেন না। এটা কিন্তু একটা বিরাট সমস্যা আমাদের কমিউনিটিতে। অনেক বিজনেসম্যানই প্রায়ই আমরা দেখি এরকম যে শেষ he or she should actually register maybe 1 year before, but came now. এক্স্যাক্টলি, আপনার দেখা যায় যে অনেক বিজনেস আছে 90,000 ইজ একটা ছোট প্রতিষ্ঠান, 90,000 হিট করতে কিন্তু 90,000 বেশি না, 7,000 পাউন্ড পার মান্থ। হ্যাঁ, এটা ছোট রেস্টুরেন্ট, ঠিক এটা ধরেন আপনার 6-7 মাসে হিট করে ফেলে, কিন্তু সে আপনার কাছে ব্যাংক স্টেটমেন্ট আর দিচ্ছে 19 মাস পরে। জি, এর আগে সে কিন্তু তার কোনো খেয়ালই নেই, কিন্তু এই 19 মাস দিচ্ছে আপনি যখন, আপনি তো ওই 12 মাস পিছনে আসতেছেন। সমস্যা আরেকটা বিষয় এখানে জাস্ট অ্যাড করি কামরুল ভাইয়ের সাথে, প্র্যাকটিক্যাল বিষয়। সম্মানিত ব্যবসায়ীরা আপনারা খেয়াল করবেন একটা জিনিস, আপনারা আপনার প্রতিদ্বন্দ্বীর সাথে ওই যে কি যেন বলে মূল্যযুদ্ধে নেমে যান, প্রাইস ওয়ার। এমন প্রাইস ওয়ার করেন যে আপনি খেয়াল রাখেন না আপনার পরবর্তীতে কী অবস্থা হবে। আপনার যে ভিএটিটা হবে কি, আপনার টোটাল কস্ট কত লাভ রাখবেন তার উপরে 20% অ্যাড করবেন, সেটা হবে আপনার প্রাইস। কিন্তু আপনারা করেন কি, যে কোনোভাবে বিক্রি করে মার্কেটে থাকতে হবে। এখন মার্কেটে থাকতে গিয়ে আপনি কিন্তু ইগনোর করতেছেন ভিএটি কমপ্লিটলি, কিন্তু ভিএটি আপনার উপর অব্লিগেটরি হয়ে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে আপনি কিন্তু ওইটাকে আপনার যে বাজেট বা ক্যালকুলেশনে ছিল না, তখন আপনার অনুভূতিটা হচ্ছে ভিএটিটা আপনি আপনার পকেট থেকে দিচ্ছেন, অথচ আপনার কথা ছিল কনজিউমারের কাছে কালেক্ট করে সরকারকে দেওয়া। হ্যাঁ, এবং আলী ভাই এটা মানুষ অনেক মানুষ আছে যেটা ফেয়ার ক্রিয়েট করে যে আমি বিজনেসই বড় করব না, আমাকে বিএটি দিতে হবে। আমি এরকম অনেক বিজনেস ছোট ছোট প্রতিষ্ঠান আছে, সে তার ক্যালকুলেশন হচ্ছে যে আমি যদি বিজনেস বড় করি বা বিজনেস যদি এক্সপান্ড হয় তাহলে আমাকে বিএটি রেজিস্টার করতে হবে। এই কারণে দেখা গেলো যে এই যে আমাদের কমিউনিটির মধ্যে বড় চেইন হচ্ছে না, কারণ এই জিনিসটা তারা ঠিক মতো বুঝতে পারে না। যখন আপনার একটা প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি যদি প্রপারলি কস্টিং করতে পারেন, তাহলে কস্টিং করে
তারপরে আপনি এখানে প্রফিট যোগ করবেন, তারপরে আপনি বিএটি চার্জ করবেন। কিন্তু ওই যে আপনি যেটা বললেন আলী ভাই, এই যে প্রাইস কম্পিটিশনে এখানের মধ্যে যুদ্ধে নেমে আমি ওইদিকে কোনো খেয়াল নাই, হ্যাঁ ক্যাশ নাই, এটাতেই আসলে সাময়িকভাবে আপনি লাভবান হচ্ছেন, আমি বিএটি দিচ্ছি না, কিন্তু আপনি তো বিজনেস গ্রো করতে পারতেছেন না, ইউ আর নট গ্রোইং। নো, দ্যাটস দ্য প্রবলেম। এই জন্যই সমস্যা হয় যে আমরা গ্রো করতে পারতেছি না। তাহলে বিএটিটা আসলে জাস্ট একটা 20% অ্যাড, এইভাবে চিন্তা করার উপরে এটা পার্ট অফ ইউর স্ট্র্যাটেজিক প্ল্যানে চিন্তা করতে। হ্যাঁ, আমি মনে হয় আপনার অনুষ্ঠানে আরেকদিন বলছিলাম যে কোনো ট্যাক্সকে আপনি পার্ট অফ আপনার লায়াবিলিটি, যে গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল যেমন একটা এক্সপেন্স, আপনি ক্যাশ বা ট্যাক্সকে মাইন্ডসেটটা আপনি বলছেন, মাইন্ডসেটটা আপনাকে বুঝতে হবে যে ট্যাক্সটা একটা এক্সপেন্স। আপনি এই দেশে বিজনেস করবেন, এই দেশে ট্যাক্স দিতে হবে, এবং এটাকে আপনি, কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমি দেখি ট্যাক্সকে বার্ডেন মনে করা হয়। আর ট্যাক্সের জন্য আপনি যখন কিছু বার্ডেন মনে করবেন, তখনই আপনাকে ফেয়ার কাজ করবে, কিভাবে ওইটার থেকে আমি ইগনোর করতে পারি। ওই ফেয়ার কাজ করে আসলে গ্রো করা যায় না বিজনেস, এটাই জন্য হচ্ছে না। তো মূল বিষয়টা কি, এই বিষয়ে যারা সবসময় একটা বিষয়ে যারা নলেজেবল থাকে তাদের কাছে যাবেন। এখন আপনি একটা ব্যবসা করবেন, আপনি ব্যবসা শুরু করার পরে যাচ্ছেন একজন অ্যাকাউন্টেন্টের কাছে বা প্রফেশনালের কাছে, তাও অনেক মাস পরে শুরু করে একটা বিপদে পড়ে গেছেন তখন যাচ্ছেন, এটা ঠিক না। আপনি ব্যবসা করার আগে যান, যে বসে তার সাথে কথা বলেন, কি করতে যাচ্ছেন, তার একটা প্র্যাকটিক্যাল অ্যাডভাইস নেন, তাতে আপনার ব্যবসাটা সহজ হবে এবং পরবর্তীতে বড় বড় বিপদ থেকে বেঁচে যাবেন। এটা হচ্ছে পার্টিকুলারলি কোনো স্পেসিফিক না। এখন বর্তমানে তো অনেক ধরনের টুল আছে, আপনার এই যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে সফটওয়্যার দিয়ে দেয়, আপনি ইজিলি ট্রেস করতে পারবেন। এটা বড় কোনো না, আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইলে করা যায়। হ্যাঁ, আছে কত এভরিডে, আপনার প্রতি সপ্তাহে 1 ঘন্টা স্পেন্ড করলেই আপনি সবকিছু বুঝতে পারবেন যে আপনার কি হচ্ছে না হচ্ছে। আসলে ব্যবসাটা যে আপনি দিচ্ছেন, আমার যেমন একটা শরীর আছে, এটা স্বাস্থ্য, হ্যাঁ, ব্যবসাটাকেও একটা স্বাস্থ্য আছে ব্যবসার, এবং এটার মনিটরিং দরকার আছে যে ব্যবসাটা কি ঠিক আছে, ব্যবসার স্বাস্থ্য কি ঠিক আছে না আছে, এই মনিটরিংটা রেগুলার করতে হবে। এবং এই চেক পয়েন্টগুলি কিন্তু বিএটি একটা চেক পয়েন্ট। এটা হ্যাঁ, আর দাবির ভাই একটা জিনিস, বিএটি কিন্তু ইজ এ প্রেস্টিজ। আপনি বিএটি রেজিস্টার্ড মানে ইউ আর ডুইং গুড ইন ইউর বিজনেস। আপনি বিএটি রেজিস্টার করছেন, এটা কিন্তু একটা রিফ্লেকশন ক্রিয়েট করে যে ইউ আর ডুইং গুড, হ্যাঁ ডুইং গুড। কিন্তু শুধু যে বিএটি রেজিস্টার না করলে যে ট্যাক্স আপনি অ্যাভয়েড করতেছেন তা না, কিন্তু আপনার রেপুটেশনও আপনি লুজ করতেছেন। অনেক সময় তো আপনি ক্লেমও করতে পারবেন, সব কিছুই মিস করতেছেন। আপনি আমার নেক্সট প্রশ্নটার লিঙ্ক দিয়ে দিলেন। তো আমরা তো কম্পালসারি রেজিস্ট্রেশন নিয়ে কথা বললাম, যে আপনি যেহেতু বললেন যে বিএটি রেজিস্ট্রেশন একটা আসলে আপনার এটা একটা ব্র্যান্ডিং এর মতো কাজ করে, যে আপনার একটা ভালো থ্রেশহোল্ড। তো অনেকে তো কম্পালসারি হলো না, ভলান্টারি রেজিস্ট্রেশনের কি অ্যাডভান্টেজটা, কেন করবে, বা কি যখন করবে তখন কি ডিসঅ্যাডভান্টেজ তো আছে, অবশ্যই কমপ্লায়েন্স আছে, কম্পিটিটিভনেস আছে। তো ওভারঅল কেউ যদি ভলান্টারি রেজিস্ট্রেশন করতে চায়, তার কি কি জিনিসগুলি দেখতে হবে? তো ডিসঅ্যাডভান্টেজটা যেহেতু বলছেন, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার অ্যাডমিনটা কস্ট, আপনাকে এভরি কোয়ার্টার সাবমিট করতে হবে, আপনাকে কিপ অনায় রাখতে হবে, রেকর্ড কিপ করতে হবে, এটা। আর অ্যাডভান্টেজ হচ্ছে যে যেহেতু আপনি 90,000 হিট করেন নাই, থ্রেশহোল্ড আপনার ভলান্টারি কম্পালসারি নাই, আপনি যদি ভলান্টারি করেন তাহলে আপনি যদি এক্সপেন্স আছে আপনি ক্লেম করতে পারবেন আপনার এটা। যে ইনপুট ট্যাক্স, হ্যাঁ, যে ইনপুট ট্যাক্স যেটা আছে। আর সবচেয়ে বড় কথা, এই জিনিসটা আপনি ভলান্টারি করতে গেলে কিন্তু আপনি যে কোনো ক্লায়েন্টেরই আমার মনে হয় প্রফেশনাল অ্যাডভাইস নেওয়া উচিত, কোন সময় আপনার ভলান্টারি করা প্রফিটেবল, আপনার বিজনেসের জন্য, ক্যাশ ফ্লোর জন্য ভালো। এটা ভলান্টারি আমি তখনই করব যখন আমার জন্য ভালো হবে। হ্যাঁ, তো এটা কিন্তু আপনি এজ এ ক্লায়েন্ট আপনি যদি অনেক সময় বুঝতে পারবেন না, কারণ ইটস লটস অফ ট্যাক্স রুলস অ্যান্ড টেকনিক্যাল বিষয় ইনভলভ। তাহলে এটা করতে গেলে আপনাকে যে কোনো একজন প্রফেশনালের সাথে যোগাযোগ করতে হবে যে আমার বিজনেসটা এই সিচুয়েশনে আছে, আমি এই ইন্ডাস্ট্রিতে ট্রেড করতেছি, আমার জন্য কি এটা রেজিস্টার ভলান্টারি রেজিস্টার করা গুড কিনা। কারণ এটা হচ্ছে অপশনাল, এটা তখনই আপনি করবেন যখন আপনার জন্য প্রফিটেবল, আপনার ক্যাশ ফ্লোটা ভালো হবে। এটা, এবং এটা দেখা গেছে যে যারা করে তারা সামহাউ দে সেভিং সাম মানি এন্ড অফ দ্য ইয়ার। আমার একটা জাস্ট সাপ্লিমেন্টারি কোয়েরি ছিল এখানে, যে ভলান্টারি রেজিস্ট্রেশন একটা হলো যে অবশ্যই আপনি তো মানে আপনি যেহেতু বিএটি রেজিস্টার্ড, এটা আপনাকে একটা ভালো একটা ব্র্যান্ডিং দিচ্ছে, পাশাপাশি আপনি ইনপুট ট্যাক্সগুলি ক্লেম করতে পারতেছেন। এখন আরেকটা জিনিস সমস্যা যেটা হইতে পারে, যে মনে করেন আমি ভলান্টারি রেজিস্ট্রেশন করলাম আর আমার কম্পিটিটর ভলান্টারি রেজিস্ট্রেশন করলো না, তার দরকার নেই, আমার দুইটা পাশাপাশি দোকান, এখন আমি কিন্তু 20% বেশি চার্জ করতেছি। আমার কাস্টমাররা যদি সবাই পাবলিক হয়,
তাহলে কিন্তু আমার প্রাইসিং বেড়ে গেল। তো ওই কথাটা চিন্তা করতে হবে যে আমার যারা কাস্টমার ওর যদি ইনপুট ট্যাক্সটা এই জিনিসটাই তো বললাম যে এই জিনিসটা সবার জন্য ভলান্টারি যখন করবেন তখন আপনার প্রফেশনাল অ্যাডভাইস নিতেই হবে। আপনি ব্লাইন্ডলি করতে পারবেন না যে আমি শুধু রেপুটেশনের বেস করে যে আমি বিএটি রেজিস্টার্ড করলাম, আমার সবাই মনে করলো যে আমার টার্ন ওভার গুড বিজনেস, বিগ বিজনেস, সামথিং। নো, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি লাইবিলিটি ব্রিং করতেছেন না, তো লাইবিলিটি ক্রিয়েট করতেছেন না, তো আপনি তখনই করবেন যখন আপনি দেখবেন যে আমি বেনিফিটেড হচ্ছেন, হ্যাঁ তখনই করবেন। আর এটা করতে পারবে তখনই যখন কোনো প্রফেশনাল অ্যাডভাইস করবে, তখন তারা আপনাকে পুরোটা সিনারিও দেখে যে কি সুবিধা আছে কি অসুবিধা আছে, ওভারঅল আমার নেট এফেক্টটা কি হবে, হ্যাঁ এটা দেখে আপনাকে ডিসিশন নিতে হবে। এক্স্যাক্টলি এটা আরেকটা ব্যাপার আছে যে অনেক যেমন ছোট ব্যবসাগুলা বড় ব্যবসার অ্যাকচুয়ালি ফিডিং কোম্পানি হিসেবে কাজ করে, তাই না? চেইনে, সাপ্লাই চেইনে ওরা থাকে। তখন দেখা গেছে যে তার ইনকাম হয়তো বছরে 70-80 হাজার পাউন্ড, তাকেও ভিএটি রেজিস্টার্ড করতে হচ্ছে, কারণ আদারওয়াইজ যে মাদার কোম্পানি যে তার থেকে আপনার অর্ডার পাচ্ছেন সে আপনাকে সাপ্লাই লিস্টেড করবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ এটা কিন্তু তখন আপনি অপরচুনিটি লুজ করবেন, বিশাল অপরচুনিটি লুজ করবেন। হ্যাঁ এরকম ফ্রিকোয়েন্টলি কিন্তু কেস আসে আমাদের কাছে, এবং এটাই যে আমাকে ওই সার্ভিসটা যদি আমি সেল করতে চাই, দিস রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমাকে বিটি রেজিস্টার করতে হবে। হ্যাঁ, এটা একটা সিগনিফিক্যান্ট হলো যে যখনই আপনি বিএটি রেজিস্ট্রেশন করলেন, আর এখন যেহেতু বিএটি রেজিস্ট্রেশন তো অনেক আগে থেকেই তো ডিজিটাল সব, এখন ল্যান্ডলর্ড আর সেলফ এমপ্লয়েড তো এই বছর থেকে হলো, বিএটি এমটিডি তো অনেক আগে থেকে আছে। তো বেসিক্যালি আপনি যখন একজন বিএটি রেজিস্টার্ড বিজনেস হইলেন, আপনি অলরেডি একটা মনিটরিং এবং ট্র্যাকিং এর মধ্যে আছেন, তাই না? যেহেতু আপনি কোয়ার্টারলি রিপোর্টিং এর মধ্যে আছেন, তাহলে বেসিক্যালি আপনি যে কথাটা বললেন যে একটা বিগ সাপ্লায়ার বা আপনার বিগ কাস্টমার আপনার সাথে রিলেশনশিপে যাবে কিনা, যখনই আপনি বিএটি রেজিস্টার ওরা জানবে যে অলরেডি একটা কমপ্লায়েন্স চেক, একটা মনিটরিং রেগুলেশনের মধ্যে আপনি আছেন, তো সেক্ষেত্রে ওরা একটু বেশি কমফোর্টেবল ফিল করে। লো রিস্ক, মানে কোনো মানি লন্ডারিং বা অন্যান্য বিষয় থাকে না। তো কোয়ার্টারলি চেক হচ্ছে। হ্যাঁ, না এটাই আর কি মেইন ব্যাকগ্রাউন্ড যেটা। থ্যাংক ইউ। তো আলী ভাই, আমার মনে হয় যে আমরা অবশ্যই ব্রেকের পরে ইনভেস্টিগেশন নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে ব্রেকের আগে 2 মিনিটস যে আসছে, তাহলে টপিকটা জাস্ট একটু আপনাকে, আপনি যেহেতু রেন্টাল সাইটে এক্সপার্ট বা কাজ করেন, তো অনেক সময় যে রেন্টাল ভিএটি যেটা এখন নন রেসিডেন্সিয়ালের উপরে তো ভিএটি নাই, কিন্তু রেসিডেন্সিয়ালের উপর ব্যাপারটা কি? রেসিডেন্সিয়াল হইলে সব এই ধরনের রেসিডেন্সিয়াল প্রপার্টিগুলোর উপর নরমালি ভিএটি নাই। অ্যাকোমোডেশন যখন আপনি দেখবেন যে স্টুডেন্ট হোস্টেল বা নরমাল রেসিডেন্সিয়াল এগুলোতে ভিএটি হয় না। নন রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে ভিএটি যোগ হয় অনলি আপনি যদি ওটা নিজে গিয়ে অ্যাপ্লিকেশন করে অপটেট করেন, এটা আমরা বলি আপনি আপনাকে জয়েন করতে হবে। তবে এটার কনসিকোয়েন্সেস আছে, বি কেয়ারফুল। অনেক সময় হয় কি, আমি দেখা গেল যে আমার একটা কমার্শিয়াল বিল্ডিং, আমি অনেকগুলো কাজ করাবো, তো ধরেন আমার $500,000 কাজ করাইতে হবে, তো ভিএটি যদি ক্লেম করি আমি 1 থেকে 1.5 লাখ পাউন্ড হয়তো ফেরত পাবো। তো এই আশায় আমরা করি কি, বিল্ডিংটাকে অপটেট করাই ফেলি। হ্যাঁ, অপটিং করার পরে সমস্যাটা কোথায়? সাবসিকুয়েন্টলি আপনি যে ভাড়া দিবেন ওইটা কিন্তু ভিএটি অ্যাডেড হইতে হবে। আপনি আর কিন্তু ভিএটি এখন আর আপনার চয়েস নাই। আবার এই বিল্ডিং যখন বিক্রি করবেন আপনি ভিএটি অ্যাড করে, তো আপনি তখন সেলার হিসেবে ডিসঅ্যাডভান্টেজে চলে যাবেন। এখন তাইলে যদি আমি মনে করি যে যারা আমার টেনেন্ট আসবে, they will be like VAT registered business, then maybe আমি যখন রেন্টের সাথে VAT চার্জ করব, তাহলে তো ওরা ক্লেম করতে পারবে, সেক্ষেত্রে এটা হয়তো একটা ডিসঅ্যাডভান্টেজ হবে না, চিন্তা করতে হবে না। কিন্তু এটা ওই যে আগে আমরা যে কথা বলছি, হু ইজ ইউর ক্লায়েন্ট, এটা বিগ কোশ্চেন। এখন আপনার ক্লায়েন্ট যদি ইন্ডিভিজুয়াল লেভেলের লোক হয়, আমাদেরকে ব্রেকে যেতে হবে। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকবেন, আমাদের এখন বিরতিতে যেতে হবে, বিরতির পর আবার দেখা হবে ইনশাল্লাহ। ভলান্টারি রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন না করলে কি সমস্যা হতে পারে এগুলি নিয়ে ডিসকাস করতেছিলাম। তবে আজকে আমাদের মেইন টপিক হচ্ছে বিএটি ইনভেস্টিগেশন। তো আমরা এই নিয়ে ডিসকাশন করব। অনেক বিজনেস অনেক সময় এইচএমআরসি তাদেরকে ইনভেস্টিগেট করে ডিউ টু বিএটি, দ্যার ক্যান বি লটস অফ রিজন। আমরা আগে জানতে চেষ্টা করব যে কেন বিএটি ইনভেস্টিগেশন হয়, তারপরে আমরা জানতে চেষ্টা করব যে একটা বিএটি ইনভেস্টিগেশনে কী কী ধরনের এভিডেন্স রিকোয়ার থাকে, চায় তারা এইচএমআরসি, এবং আমরা কিভাবে প্রিপেয়ার করব যাতে আমাদের বিএটি ইনভেস্টিগেশন স্মুথলি যেতে পারে, এবং এরপরে কী ধরনের ডিসিশন হয়, এটার ইম্প্যাক্টটা কী। তো আলী ভাই, প্রথমেই আপনার কাছে আমি জানতে চাই যে আসলে বিএটি ইনভেস্টিগেশনটা কেন ট্রিগার হয়, কেন এইচএমআরসি আসবে আমাদের বিএটি ইনভেস্টিগেশন করতে, আমার রেকর্ড বা রেকর্ড কিপিং বা সব কিছু দেখতে চাবে রিলেটেড টু বিএটি। থ্যাংক ইউ দবির ভাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন ট্রিগার করবে, কাদেরকে ভিএটি ইনভেস্টিগেশনের আওতায় আনা হয়? এটা অনেকগুলো কারণ আছে। প্রথম একটা হইতে পারে র্যান্ডম চেক, যেটা স্পট চেক হিসাবে ধরা হয়। একটা এরিয়া, একটা ইন্ডাস্ট্রি
টাইপ অফ বিজনেস, ওরা ওদের মানে দিস ইজ জাস্ট উই আর ওয়াচিং এইচএম রেভিনিউ কিপ দেয়ার ওন প্ল্যান, তো ওইটার জন্য র্যান্ডম চেক হয়। সেকেন্ড যেটা হয়, যেমন ধরেন আপনি বারবার ভিএটি জমা দিতে লেট করলেন, তো এখনকার সিস্টেম কিন্তু পয়েন্ট বেস, আপনি একবার লেট করলে 1 পয়েন্ট, দুইবার লেট করলে 3 পয়েন্ট, এভাবে করে একটা সার্টেন পয়েন্টে গেলে ভিএটি ট্রিগার করবেই আপনি ইনভেস্টিগেশন। তো এইটা একটা। আরেকটা হচ্ছে আপনি জমা দিলেন ভিএটি, কিন্তু আপনার ওইখানে জমা দেওয়ার মধ্যে ইনঅ্যাকুরেসি আছে, হ্যাঁ মেজর মিস্টেক আছে। এখন ওইটা কিন্তু আপনি বলবেন যে কিভাবে বোঝা যাবে, কারেন্টলি এগুলো চেক করে এআই অ্যানাবেল সফটওয়্যার খুব দ্রুত ধরতে পারে এই অ্যানামেলিগুলো, এবং ওরা বুঝবে যে কোথায় ভুল হয়েছে কী হয়েছে। এখন ভুল দুই ধরনের, একটা হলো গিয়ে আপনি বুঝতেই পারেন না যে ভুল হয়েছে, মানে ইউ আর সিনসিয়ার বাট মিস্টেক হ্যাপেন। আরেকটা হচ্ছে ইউ ডিড ইট ডেলিভারেটলি, কিন্তু এইচএম রেভিনিউর পয়েন্ট থেকে আপনি কিন্তু ডেলিভারেট ইন এনি কেস, আপনাকে প্রুভ করতে হবে। এক্স্যাক্টলি, আনলেস ইউ প্রুভ, তখন আপনাকে প্রুভ করতে হবে। যাক, এটা অন্য বিষয়, এটা পরে আসতেছে। এটা হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে যে ধরেন একটা ইন্ডাস্ট্রি আছে, এখানে সবাই একটা সার্টেন অ্যামাউন্ট আয় করে একটা এরিয়াতে, আপনার শুধু ডিফারেন্ট, হয় খুব লো নাহলে খুব হাই, ওরা ইনভেস্টিগেট করবে, ট্রেন্ড দেখে আপনি সমান আছেন কিনা, বেশি ডিফারেন্স হলে আপনাকে ইনভেস্টিগেট করবে একটা সার্টেন টাইম পরে। এটা আছে জেনারেলি, এগুলাই আর কি মেইন রিজন ইনভেস্টিগেশন ফ্লাকচুয়েট করে, ফ্লাকচুয়েশনের কারণে, হ্যাঁ সিজনাল ভ্যারিয়েশনের কারণে দেখা গেল বিজনেসটা নতুন, অথবা এমন একটা বিজনেস যেটা মানে খুব ফ্লাকচুয়েট করে রেভিনিউ কোয়ার্টার টু কোয়ার্টার, তো তখন ওরা এটা নট নেসেসারিলি ব্যাড, বাট ইট মাইট বি দ্য নেচার, বাট দে ওয়ান্ট টু বি শিওর ইটস অল ওকে। তো এই ধরনের অনেক ধরনের ইনভেস্টিগেশন। আবার রেপুটেশন, ডাইরেক্টর এবং অফিসারদের রেপুটেশন ভেরি ইম্পর্টেন্ট। অনেকের রেপুটেশন আনফর্চুনেটলি ভিএটি ট্রিগার করতে পারে ইনভেস্টিগেশন। আরেকটা জিনিসও আমি লক্ষ্য করেছি যে অনেক সময় আপনি যদি রিফান্ড ক্লেম করেন রেগুলার, Yes, thank you for reminding. Yeah, they are one of the অনেকে আছে যে, যেটা আমি বললাম যে অনেকে আছে যে রেগুলার রিফান্ড ক্লেম করে, এর মানে wrong with that, nothing wrong, এটা হয়তো আপনার legitimate, কিন্তু they want to make sure that you are doing it correctly. হ্যাঁ, কারণ হচ্ছে অনেক কোম্পানি আছে যে আপনার সেল করতেছেন যে যেটা এটা exempted, zero rated you are allowed to claim, but if it is exempted you are not allowed to claim. না, ওটা তো আপনি ক্লেমই না, কিন্তু জিরো রেটেড যদি হয় দ্যাট মিন্স আপনার আউটপুট ভিএটি তো নাই, মেইনলি আপনি এক্সপোর্ট ইনপুট করবেন সব সময়, কিন্তু ওরা কনফার্ম হইতে যায় যে দ্যাটস দ্য কেস। থ্যাংক ইউ। তো কামরুল ভাই, এখন আমরা জানলাম যে কি ট্রিগার করে, যখন ট্রিগার করবে তখন তো একটা লেটার আসবে, ওই লেটারে ওরা বলে যে কি কি চায়, ওরা কবে আসবে বা কি কি চায়। প্রথমে ডকুমেন্টেশন, এভিডেন্স রিকোয়ারমেন্ট বলে, একটু ব্যাকগ্রাউন্ড দেয় কেন, এই লেটারগুলিতে কি কি ধরনের এভিডেন্স বা কি কি ধরনের ডকুমেন্ট চায়, এবং এটার জন্য একটা বেট ইনভেস্টমেন্ট যে হবে এটার জন্য একটা বিজনেস কিভাবে প্রিপেয়ার করতে হয়। অনেক সময় কি মনে করেন, আমরা যদি সময় মনে করেন, আমি মনে করি যে আমার একটু সময় লাগবে, একটু সময়ও চাওয়া যায় কিনা, এই ব্যাপারগুলি যদি একটু শেয়ার করতেন আর কি। তো যখন আপনি ওরা যখন এইচএমআরসি যখন কোনো কারণে যেটাই হোক, যে একটা জিনিস বলেন যে যখনই আপনি ধরেন ফার্স্ট বিএটি রিটার্নটা সাবমিট করবেন, এটা যদি রিফান্ড হয়, ধরে নেন যে 100% এই ফার্স্ট কোয়ার্টারে রিফান্ড করলে, রিপেমেন্ট সিচুয়েশন থাকলেই এটা আপনাকে চাইবে, এটা কোনো এই না যে আপনি ফ্রড করছেন বা ইয়ে করছেন, ওরা চেক করবে যে আপনাকে বলবে 5টা ইনভয়েস দাও, তোমার বিগ 5টা ইনভয়েস দাও, এটা ডাবল চেক করবে। আচ্ছা, যাই হোক, এটা তো যখন ইনভেস্টিগেশন হয় তখন একটা লেটার পাঠাবে, লেটার পাঠিয়ে বলবে যে তোমার ব্যাংক স্টেটমেন্ট দাও, তোমার সেলস কোথা থেকে আসছে, ইনভয়েস দাও, ইনভয়েসগুলো দাও। ইনভয়েস হয়তো প্রথমে সব বলবে না, বলবে যে আমাকে 10 বড় ফার্স্ট 10 বিগ ইনভয়েসেস আমাকে পাঠাও, আর সেলসের 10 ইনভয়েস পাঠাও, আর ব্যাংক স্টেটমেন্ট, করসপন্ডিং ব্যাংক স্টেটমেন্ট পাঠাও, আর হয় যদি বলে যে ওয়ার্কিংটা পাঠাও, এইটা পাঠাইতে হবে। তো আগে তো মনে করেন যে পেপার কপি, আমি জানি না আলী ভাই, এই যে বিগ বিগ বক্স এইচএমআরসিতে পাঠাইতে হতো, অথবা এইচএমআরসির লোক আসতো যাইতে। এখন তো ধরেন আপনাকে অনলাইনে সব কিছু রেডি করে অনলাইনে আপলোড করার সুযোগ দেয়, আপনি জাস্ট পিডিএফ সফট কপি পাঠাইতে পারেন। তো এইগুলা, এবং এটা একটা সার্টেন পিরিয়ড বলে দেয় যে ওকে 30 days, 40 days, নর্মালি 30 days বা 28 days যে লেটারের ডেট থেকে। তো এটা খুব কেয়ারফুল ডেট, অনেকে এটা ইগনোর করে। ওকে চিঠিটা আসছে ধরেন ইস্যু করার 3 দিন পরে ও রেখে দিছে, ও আসছে হঠাৎ তার 27 দিন পরে মনে পড়ছে যে আমাকে এটা তো অ্যাকাউন্টেন্টের কাছে নিয়ে আসছে, তো সমস্যা না। বাট এটা হচ্ছে যে আপনি যদি 28 দিনের ভিতরে আসেন, তাহলে অ্যাকাউন্টেন্ট আপনার জন্য হেল্প করতে পারবে, আপনি এইচএমআরসি কে টাইম নিতে পারবেন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ। এইচএমআরসি ইজ ভেরি lenient as long as cooperate with them.
তো আপনাকে সময় দিবে, এবং সময় দেওয়ার যে প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে টু দ্য পয়েন্ট হতে হবে। যেই জিনিসটা জিজ্ঞেস করছে ওই জিনিসটাই দিবে, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। যদি বেশি দিতে যান তাহলে মোর কোয়েশ্চেন, কম দেন তাও মোর কোয়েশ্চেন হতে হবে। এই জন্য টু দ্য পয়েন্টে যেটা জিজ্ঞেস করছে, আপনাকে 10টা ইনভয়েস আছে, আপনি 10টা ইনভয়েস দিবেন, এবং ওই 10টা ইনভয়েসের সাথে ব্যাংক ট্রানজ্যাকশনের যে রিকনসাইল, এটা যে ক্রস চেক করে তারা যে পাইতে পারে, তাইলে হোপফুলি এটা যদি দিতে পারেন তাইলে আর হোপফুলি ওইখানেই স্টপ হয়ে যাবে কথা। হ্যাঁ, আবার HMRC চাইলে এটাকে ফার্দার ইনভেস্টিগেশনে নিতে পারে, বা অ্যাজ লং এজ তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেলে দে আর হ্যাপি, দে কোন স্টপ দে, তারপর তারা আপনাকে চিঠি দিয়ে বলবে যে উই আর স্যাটিসফাইড, তোমার এই ইনভেস্টিগেশনটা ক্লোজ হয়ে গেছে, দ্যাটস আপনি নাও ফ্রি। সো এইভাবেই করতে হবে আর কি। আর যদি ওদের স্যাটিসফাইড না থাকে তাহলে ফার্দার, হ্যাঁ যদি স্যাটিসফাইড না থাকে তাহলে ফার্দার, হ্যাঁ যদি আপনাকে এটা যদি আপনি যদি প্রমাণ করতে না পারেন, যদি এখানের মধ্যে কোনো ডেলিভারেট অথবা মিস্টেক থাকে, তখন এটা আবার ফার্দার স্টেজে চলে যাবে। যদি ইনকনসিস্টেন্ট হয়, ওই যেটা বললাম যে আপনার যে জিনিসটা ক্লেম করছেন বা যে জিনিসটার আউটপুট ইনপুট বিইটি ডিক্লেয়ার করছেন ওটার সাথে আপনার এভিডেন্স ম্যাচ করে না, হ্যাঁ তখনই তো আপনাকে সমস্যা, তখনই তো আপনাকে পেনাল্টি আসছে। এবং পেনাল্টিটা কি পদের কত % পেনাল্টি, এটা কি ডেলিভারেট মিস্টেক নাকি আপনার কেয়ারলেস মিস্টেক নাকি, এগুলো তারা চেক করবে। চেক করে তারা ইন্টারেস্ট তো আসবেই, পেনাল্টিটা ডিটারমাইন করবে বেসড অন ইউর সিচুয়েশন, ইয়েস, এবং আপনি কতটুকু কোঅপারেট করতেছেন সেটাই আর কি। তো বেস্ট অ্যাডভাইস হবে যে কি রেকর্ড কিপ করতে হবে সব সময়, এবং না বুঝে কিছু করা যাবে না। যে কোনো প্রফেশনাল মানুষের অ্যাকাউন্টেন্টের কাছে বিইটি অবশ্যই নিজে নিজে করা উচিত না, যে জানে বুঝে তার কাছ থেকেই করানো উচিত, বা যদি কেউ ক্লায়েন্ট নিজে নিজে করতে চায় তারপরে সে মানে যাতে সে 100% বুঝে তারপরে বিইটিটা সাবমিট করে। ইটস নট ইজি, আর এখন তো এআই ইজিলি ট্র্যাক করে ফেলে। থ্যাংক ইউ কামরুল ভাই। তো কামরুল ভাই একটু শেয়ার করছে যে কি ব্যাপারটা, যে আমাদের বিজনেসম্যানদের জন্য কি কি করা দরকার। তো আলী ভাই আপনার কাছে আসবো, এখানে যদি আপনি কিছু অ্যাড করতে চান। আসলে আমি সবসময় যেভাবে চিন্তা করি যে আমাদের বিজনেসগুলি প্রোঅ্যাক্টিভলি রান করা দরকার, যাতে আমার ইনভেস্টিগেশন না লাগে। তো এই জায়গা থেকে মানে আমাদের কমিউনিটিতে বিজনেসম্যানরা যাতে বিইটি ইনভেস্টিগেশনগুলি ট্রিগারই না হয়, সেক্ষেত্রে মানে প্রোঅ্যাক্টিভলি ওনারা কি করতে পারে? প্রোঅ্যাক্টিভলি কিছু করতে হলে দেখেন, আপনি যদি দেখেন রিঅ্যাক্টিভ ভাবে কি করছিলেন, সেই কাজগুলো আগে করে ফেললে প্রোঅ্যাক্টিভ হয়ে গেল, সিম্পল অ্যান্সার। আর যদি ভেঙে বলি, এই যে কামরুল ভাই খুব সুন্দরভাবে বলছে, ডকুমেন্টগুলো কিপ করা, যেমন ব্যাংকের স্টেটমেন্ট, করসপন্ডিং ট্রানজ্যাকশন, সোর্স ডকুমেন্ট, এখন তো কোনো সমস্যাই না, সব আসে পিডিএফ। আপনি যে সফটওয়্যারই ব্যবহার করেন বা যেভাবেই রাখেন, পিডিএফ এটা 2 সেকেন্ড এটা রেকর্ড হয়ে গেল, ক্লাউডে চলে গেল, আপনি HM রেভিনিউতে পাঠাবেন, ওইখান থেকে লিঙ্ক দিয়ে দিলেন বা ওদেরকে ডাইরেক্ট কপি দিয়ে দিলেন, ভেরি ইজি টু কিপ দ্য রেকর্ড। আর যদি এরকম না হয় পেপার বেজ, আমি মনে হয় গত 1.5-2 বছরের মধ্যে একটা পেপার বেজ ইনভয়েস পাইছিলাম। তো চিন্তা করেন, তো এটাও তো 2 সেকেন্ড আপনি স্ক্যান করে পিডিএফ করে রাখতে পারতেছেন। আপনাকে কিপ করতে হবে ডিজিটাল সফটওয়্যার, 6 ইয়ার্স পর্যন্ত আপনার রেকর্ড রাখতে হয় মিনিমাম। তো ডিজিটাল রাখেন বা যেভাবেই রাখেন, এটা আপনার লায়াবিলিটি। তো এগুলোর জন্য মানে মূলত ইনভেস্টিগেশন শুধু যদি ভিএটি ন্যারোভাবে নেই, রেকর্ড কিপিং করতে হবে। অ্যাজ এ ব্যবসা আপনার তো এমনি রেকর্ড কিপিং করার কথা, নিজের স্বার্থেই করার কথা। তো এখানে ক্লিয়ার রেকর্ড কিপিং বলতে আমরা কি বোঝাচ্ছি, আপনার সেলসের রেকর্ড, কোথায় কততে বিক্রি করলেন, কত তারিখে বিক্রি করলেন, কি ডকুমেন্ট, সেলস ডকুমেন্টগুলো, কত কিনলেন, পারচেস ডকুমেন্টগুলো, মেজর পারচেস ডকুমেন্টগুলো রাখতে হবে ম্যান্ডেটরি, ছোটোখাটোগুলো রাখতে হবে। তারপরে আপনার পেটি ক্যাশ মেনটেন করলেন কিনা এগুলো রাখতে হবে। ব্যাংকের স্টেটমেন্টের সাথে যেই খরচগুলো সবগুলো ব্যাংক রিকনসিলিয়েশন করলে মিলে কিনা, এটা হচ্ছে মেইন। এটা যদি হয়ে যায় তো বলা যায় 99% কারেক্ট। আর ওই যে 1% এটা প্রফেশনাল, এটা আপনাকে আমি এখানে 2 মিনিটে বুঝাইতে পারবো না। এই জন্যই আমরা বলি কেন আপনি যাবেন একজন প্রফেশনালের কাছে, আপনি বুঝাই বলি ভিএটি রেট আপনারা যেটা জানেন জেনারেলি 20%, হ্যাঁ, কিন্তু দেয়ার ইজ মেনি আদার রেট, রিডিউস রেট, ডিসকাউন্টেড রেট, এক্সাম্পটেড, ওভারসিজ, অনেক ইস্যু আছে। It is very complicated. It's very complicated, yeah. এবং একই ইনভয়েসের ভিতরে আপনি পাবেন যে 7% রেট, 5% রেট অথবা 20% রেট, মাল্টিপল রেট পাইতে পারেন, এমনকি 0 রেটও পাইতে পারেন, তো একই ইনভয়েসের ভিতরে। তো এই জন্য খুব ইম্পর্টেন্ট যে আপনি একটা ফিগার দেখলেন, গ্রস থেকে 20% নিয়ে নিলেন, ক্লেম করলেন, দ্যাটস নট রিয়েলি হাউ ইট শুড বি ডান। তো আপনি এই জন্যই আমরা বলি প্রফেশনালের কাছে যান, অন্তত ভিএটিটা, কারণ এটা পেনাল্টি হয় খুব সিভিয়ার।
না, এটা তো একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট আসলে। এটা তো আসলে মানে আপনি প্রফিটের উপরে ট্যাক্স না, যে আপনি ইনকাম মাইনাস এক্সপেন্স, এটা আমি দিছি আসলে আপনার বিজনেসে বিএটি, এটা আমার টাকা গভর্নমেন্টে আপনি পৌঁছায় দিবেন, তাই না? এই জন্য তো এটাকে আমরা বলি ইনডাইরেক্ট ট্যাক্স। এক্স্যাক্টলি, এটা আসলে গভর্নমেন্টেরই টাকা, এখানে তো আসলে এটা আমার টাকা। এই একটা গুড পয়েন্ট, আমাদের ব্যবসায়ীদের অনেকে ধারণা হয়ে গেছে ভিএটিটা আমার টাকা। এটা খুবই ইম্পর্টেন্ট যে বোঝার জন্য, অ্যাওয়ারনেসের জন্য বিএটিটা আসলে তো আমার বিজনেসের টাকা না, এটা গভর্নমেন্টের টাকা, আমার কাস্টমার দিছে গভর্নমেন্টে পৌঁছায় দেওয়ার জন্য। এটা বুঝতে গেলে তো আগে এই যে স্টার্টিংটাই ভুল, প্রাইসিং স্ট্র্যাটেজিটাই ভুল, কস্টিংটাই আমি বুঝি না। আমি যে ধরেন আপনি একটা চিকেন টিক্কা মশলা আপনি করেন, এটা আপনার কস্ট কত, এটার সাথে প্রফিট কত মার্জিন করবেন, অ্যাড করবেন, তারপরে বিএটি। যদি আপনি এইভাবে এই যে আলী ভাই শুরুতে একটা কথা বলছিল যে প্রাইস কম্পিটিশনে গিয়ে, প্রাইস ফাইটিংয়ে গিয়ে আমরা ওইটা চিন্তা করি না, যে আমরা যদি সবাই ধরেন ক্যাটারিং সবাই যদি চিন্তা করতো যে আমার একটা ডিশ একটা মানে প্রিপেয়ার করতে যদি আমার ধরেন 8 পাউন্ড কস্ট হয়, এখন আমি প্রফিট মার্জিন 10% রাখবো না 20%, এটা ঠিক, বাট অ্যাটলিস্ট এই লেভেলটা কারেক্ট করি, তারপর আমি বিএটি করি, তারপরে তাইলে আর সমস্যা হইতো না। থ্যাংক ইউ। তো আলী ভাই একটু টাচ করছে যে আসলে প্রফেশনালরা কিভাবে বিএটিতে গাইডেন্স করতে পারে, সুবিধা করতে পারে। তো এখানে কতগুলি স্কিমও তো আছে যেখানে অ্যাডভান্টেজ নেওয়া যায়। তো তার মধ্যে একটা স্কিম হচ্ছে ফ্ল্যাট রেট স্কিম, স্পেশালি স্মল বিজনেসের জন্য। তো আমাদের একটু সময় আছে, তো আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন যে আসলে ফ্ল্যাট রেট স্কিমে কেন যাবে, কি কি সুবিধা, আর কারা যেতে পারে, কারা যেতে পারবে না, এই ব্যাপারগুলো যদি একটু শেয়ার করেন। থ্যাংক ইউ জাবির ভাই। আসলে এই যে আগে বলছিলাম যে ভলান্টারি, এই যে ফ্ল্যাট রেট স্কিমটা কিন্তু এখন তো এই যে কন্ট্রাক্টর যারা আছে, জি, আগে তো এখন তো পাবলিক সবই আইয়ের 35 এর আন্ডারে চলে আসছে। আগে তো ছিল, এবং সবাই ধরেন 50-60 যারা কনসালটেন্সি বিজনেস করতো সবাই বিএটি রেজিস্টার্ড করতো ভলান্টারিলি, এবং তারা সবাই ফ্ল্যাট রেট করতো। তার কারণটা কি, ফ্ল্যাট রেট করলে হয় কি, তখন তারা ওই যে 10-11% ডিসকাউন্টেড বিএটি রেট, ধরেন তারা ক্লেম করতেছে 20%, আবার পে করতেছে অনলি 11%, বেসিক্যালি চার্জ করতেছে 20%, পে করতেছে। সো দ্য ডিফারেন্ট গেপস এন্ড অফ দ্যাট দেখা যায় যে 3-4-5,000 পাউন্ড দে আর সেভিং। সো এই যে ফ্ল্যাট রেট স্কিমটা হচ্ছে যে আপনি নরমালি, আমরা যখন বিএটি চার্জ করি আমরা 20% করি, কিন্তু যখন আমরা এই যে স্ট্যান্ডার্ড রেটের বিএটির মতো না যে আমরা এক্সপেন্সের উপর বিএটি বা আউটপুট ইনপুট বিএটি এবং আউটপুট ডিফারেন্সটা আমরা দিচ্ছি, এখানে কিন্তু আপনি শুধুই আউটপুট বিএটিটাই ক্যালকুলেশন করতেছেন, এবং এটা ডিসকাউন্টেড রেটেড, ডিপেন্ডস অন দ্য হুইচ ইন্ডাস্ট্রি ইউ আর অপারেটিং। ধরেন নর্মাল হচ্ছে যদি আপনি লো কোস্ট ইয়েতে থাকেন, তাহলে এটা 16.5% যেটা করছে। আগে এটার অনেক অ্যাডভান্টেজ নিছে, এটা হইলে আইয়ের 35 যখন ইম্পোজ হয়েছে তখন এটা হয়েছে যে এখন আপনি যদি লাইক কনসালটেন্সি বিজনেস, আপনাকে 16.5% করতে হবে, আপনার কোনো লেবার নাই, হ্যাঁ, আপনার কস্ট নাই, এক্সপেন্স নাই। আর না হইলে আপনি ইন্ডাস্ট্রি বেস, আপনাকে 7%, ইভেন আই থিঙ্ক 4.5%। ইমাজিন করেন 4.5% আপনি দিচ্ছেন, বাট ক্লেম করতেছেন বিগ সেভিং। সো এই জন্যই আপনি সেভ করতে পারবেন। এই জন্য ফ্ল্যাট রেট, বা ফ্ল্যাট রেট করতে গেলে কেয়ারফুল থাকতে হবে। যেমন আপনি ফ্ল্যাট রেট করছেন, বিজনেস গ্রো হইতেছে আপনার টার্নওভার চলে গেছে 500,000 হয়ে গেছে, তো ওইটা করতে গেলে আপনার খেয়াল রাখতে হবে। 230 উপরে গেলে, হ্যাঁ 235 এর উপরে চলে গেলে আপনাকে এটা ডিরেজিস্টার করে আপনি স্ট্যান্ডার্ড রেট মুভ করতে হবে। জি, আচ্ছা, এখানে একটা ছোট জিনিস, ফ্ল্যাট রেটে রেজিস্ট্রেশন করলেও ইনপুট ভিএটি ক্লেম করা যায়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার 2000 এর উপর যদি হয়, ক্যাপিটাল এসেট, হ্যাঁ, এটাই মাথায় রাখতে হবে। এটা আবার একটা ইনভয়েসে মাল্টিপল ইনভয়েস অ্যাড করে, মনে করেন একটা ইনভয়েসে আপনি 2000 পাউন্ড কিনলেন, মানে আপনি যখন কিনবেন প্রিন্টারটার সাথে যা কিনা একসাথে একবারে কিনবেন, ওই যে পারচেজ প্ল্যানিংটা যদি করতে পারে, পাঁচটা ইনভয়েস যোগ করে করেন, তাহলে কিন্তু হবে না। ভেরি ইম্পর্টেন্ট এটা, কিন্তু হ্যাঁ ভালো একটা সেভিংস দিতে পারে ছোট কোম্পানিগুলোর জন্য। হ্যাঁ, এটা শুধু না জানার কারণে কিন্তু আপনি সেভ করতেছেন। হ্যাঁ, আপনি হয়তো আসলে 2000 এ কিনবেন, আপনি একটা ইনভয়েসই কিনেন না কেন, যদি 5টা ইনভয়েসই কিনেন সেটা কিন্তু ক্লেম করতে পারতেছেন। হ্যাঁ, তো এটা ছোট। থ্যাংক ইউ আলী ভাই এটা বলার জন্য। আর অবশ্যই ফ্ল্যাট রেট স্কিম তো বললো কামরুল ভাই, তো আরেকটা স্কিম আছে হচ্ছে যে ক্যাশ অ্যাকাউন্টিং স্কিম। তো এই যে ক্যাশ অ্যাকাউন্টিং স্কিম, যে আমরা তো মনে করি অ্যাক্রুয়াল বেস করি, ট্যাক্স পয়েন্ট, ক্যাশ অ্যাকাউন্টিং স্কিম যে আপনি কাস্টমার পে করলো তাইলে আপনি দিলেন, আপনি পে করলেন তাইলেই হইলো, এটা আসলে অ্যাডভান্টেজটা কি, কারা যাবে? এখন এটা নিতান্তই ছোট ব্যবসা হইলে আপনি করতে পারবেন। এটা মানে যে ব্যবসাগুলো মেইনলি ক্যাশ, এখন তো ক্যাশ বেস ব্যবসা আসলে নাই, বেশিরভাগই ব্যাংকে পে করে, তারপরে এটা আমরা ক্যাশ বিজনেসই বলি, ক্রেডিট না আর কি, ক্রেডিট না আর কি। আপনি কাস্টমারকে ক্রেডিট দিচ্ছেন না, 30 দিন পরে দেন, 40 দিন পরে দেন, আপনি ক্যাশ বেসে বিক্রি করতেছেন, সেই ব্যবসার জন্য এটা ঠিক আছে, চলবে। কিন্তু আপনি যেহেতু অ্যাকাউন্টিং অ্যাক্রুয়াল বেসিস আমরা করি, বড় ব্যবসা বা মাঝারি ব্যবসাতে গেলে
ক্যাশ বেসিসে করলে আপনি অসুবিধায় পড়ে যাবেন, হিসাব মিলাইতে পারবেন না ঠিক মতো, ইট উইল বিকাম ডিফিকাল্ট। তো এটা হলো কীরকম, যেমন টু গিভ এ গ্রুপ, এটা আসলে নট নেসেসারিলি জাস্ট একটা গ্রস আইডিয়া, যেমন কর্নার শপ বা একটা অফ লাইসেন্সের শপ, আপনি এখানে ক্যাশ বেসিস করতে পারেন, কারণ আপনার 99% সেলসই ক্যাশ বেসিস। পারচেসও এরকমই, পারচেসে ইয়েস আপনি ক্রেডিট হয়তো পাবেন কিছু, বাট আপনি যখন পারচেজে ক্রেডিট পাবেন, যখন আপনি ক্যাশ বেসিস করবেন, দ্যাট মিন্স আপনি পারচেজে পে না করলে আর আপনি ক্লেম করতে পারতেছেন না, এটা বলতেছি আর কি, যে ট্যাক্স পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে আসলে ট্র্যাকিং দ্য ক্যাশ। এটা তখন আপনার এটা বেটার, তখন ওইখানে ইনভেস্টিগেশনে পড়ে যাবেন যদি আপনি দেখা গেছে এইগুলো সব ক্লেম করে ফেলেন, ইনভয়েস আসছে ক্লেম করে ফেলছেন, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি ক্যাশ অ্যাকাউন্টিং করেন, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, ইট শুড বি ম্যাচ উইথ ইওর ব্যাংক স্টেটমেন্ট। একটু কেয়ারফুল থাকতে হবে। তো যাক, আমাদের কাছে আর 1-2 মিনিট আছে। আমি যে আপনার সাথে যে রেন্টার ব্যাপারটা জিজ্ঞেস করতেছিলাম, তো এটা আসলে ব্রেকের আগে ওইটা আরেকটা জিনিস যেটা আমি জানতে চাই, যে আমরা তো রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল বললাম, এটা ক্লিয়ার হইলো। এখন অনেক বিজনেস আছে যে যারা হোটেলের মতো, হোটেল বা বিএনবি, ওদের ক্ষেত্রে বিএটিটা কিরকম? এখানে 2 ধরনের আছে। জি, সোশ্যাল ওরিয়েন্টেড বিজনেস যেগুলো সরকার থেকে খেয়াল করেন, কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন স্টেজ থেকে এগুলো ডিটারমাইন হয়ে যায়। এখন কিছু বিল্ডিং আছে কনস্ট্রাকশন করার সময় গভর্নমেন্টের কাছ থেকে অনেক ধরনের সুবিধা নিয়েছে, ছাড় নিয়েছে, তখন ওরা করে কি ওইটারে সোশ্যাল ওরিয়েন্টেড বিজনেস বা স্টুডেন্ট ডরমেটরি বা স্টুডেন্ট হোস্টেল করে ফেলছে। ইন দ্যাট কেস নো ভিএটি, ইউ ক্যানট চার্জ এনিথিং, অন্তত ইউকেতে। ইউরোপে চার্জ করতে পারেন, ইউকেতে না। কিন্তু যদি এটা এমন হয় বিল্ডিংটা বিএনবি, পিওর বিএনবি, মানে আমরা যেটা বা নর্মাল হোটেল সেন্সে আমরা যেটা বুঝি, সেখানে অবশ্যই ভিএটি চার্জ করবেন। দ্যাটস নট এ নেসেসারি নেসেসিটি, এটা হচ্ছে একটা এক্সট্রা নরমাল ট্রিট করতে হবে, ওইখানে ভিএটি অবশ্যই চার্জ করতে হবে। তাহলে বেসিক্যালি তিনটা জিনিস মেইন, অনেক টেকনিক্যাল ব্যাপার তো থাকতেই পারে। তিনটা হলো, একটা হলো যেটা রেসিডেন্সিয়াল, কোনো দরকার নেই, নন রেসিডেন্সিয়াল অপ্ট করতে হবে যদি আপনি চান। অপটিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে যে এটা বেনিফিশিয়াল কিনা ইন দ্য ফিউচার। এখন মনে হচ্ছে বেনিফিশিয়াল, বাট ভবিষ্যতে কিন্তু সমস্যা হতে পারে, টার্ন ইনটু নাইটমেয়ার। আর একটা থার্ড যেটা হচ্ছে যে এটা যদি হোটেল বা বিএনবি হয়, এটা নরমাল বিজনেসের মতোই, এটা আপনাকে ট্রিগার করলে আপনাকে চার্জ করতে হবে। আর এই কষ্ট আপনি দিচ্ছেন না, এটা পাস হয়ে যাচ্ছে ক্লায়েন্টের কাছে। তো আমাদের আর 1 মিনিট আছে, কামরুল আজিজ ভাই, তো আপনি যদি আমাদের দর্শকদের সাথে বিদায় নিতে চান আর কি। থ্যাংক ইউ দর্শক এই অনুষ্ঠানটা দেখার জন্য, আর ইনশাল্লাহ আগামীতে আসলে আবার কথা হবে। থ্যাংক ইউ আলী ভাই। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আমাদের কাজ হচ্ছে আপনাদের অ্যাওয়ারনেস বাড়ানো, আপনারা যাতে সফল ব্যবসায়ী হন, সেই জন্য আমাদের মিশনটাই এটা, আপনাদেরকে সফল ব্যবসায়ী করা। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আলী ভাই, থ্যাংক ইউ কামরুল ভাই। যে কোনো অ্যাডভাইস, কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই প্রফেশনাল যে কারোর কাছে নিতে হবে। আমাদের কথা তো জেনারেল দাবির ভাই বলছে। জি, তো প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আবার আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ দেখা হবে, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।